সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের জন্য শুধু শিশুরাই নয়, বড়রাও অধীর আগ্রহে অপেক্ষা করে। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের পঞ্চম পর্বে। চতুর্থ পর্বে আমাদের সঙ্গে ছিলেন মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী। এবার পঞ্চম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি আমাদের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ উপদেষ্টা জনাব তৌফিক এলাহি বীর বিক্রমের। বরাবরের মতো আমাদের সঙ্গে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের কাছে, জাতির কাছে দায়বদ্ধ জনদের মুখোমুখি হই। আমাদের কথা অনুষ্ঠানটি তার লক্ষ্যে কতটুকু পৌঁছতে পেরেছে তা সময় বলে দেবে, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অর্জন অনেক। এই অনুষ্ঠানের মাধ্যমে একজন মা ফিরে পেয়েছে তার হারানো ছেলেকে, একজন ছেলে ফিরে পেয়েছে তার পরিবারকে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমাদের বন্ধু রায়হান থাকতো চট্টগ্রামে মায়ের সাথে। মার সাথে রাগ করে ঘর থেকে চলে আসে। দীর্ঘ 1 বছর মার সাথে কোনো যোগাযোগ না থাকায় তার মা তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমাদের কথা অংশগ্রহণ করতে দেখে তার মা ফিরে পেলেন তার সন্তানকে। এভাবেই একজন মা ফিরে পায় তার সন্তানকে এবং একজন সন্তান ফিরে পেল তার মাকে। আমাদের মুখে নয়, আমরা আমাদের বন্ধু রায়হানের মুখেই শুনবো কিভাবে সে তার মাকে ফিরে পেল। আমি রায়হান, আমি আমার মার সাথে রাগ করে ঘর থেকে যখন বের হয়ে যাই, তখন খুব কষ্টে ঘর থেকে বের হয়েছিলাম, কিন্তু অপরাজয় বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান ছিল, ওখানে আমার মতো অনেক শিশু আছে। ওদের সাথে থাকতে থাকতে পরিবারের কথাটা কোন সময় যে ভুলে গেছিলাম তা আমি নিজেও বলতে পারছি না। কিন্তু এই আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে যখন আমি আমার পুরনো পরিবারকে ফিরে পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছি বিটিভি টেলিভিশনকে এবং আমাদের কথা অনুষ্ঠানকে। ধন্যবাদ। আমরা আশা করব তুমি তোমার পরিবারকে নিয়ে ভালো থাকবে। আমি বাঁধন। আমি তমা। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় উপদেষ্টা, আপনি উপদেষ্টা হিসাবে আপনার কাজকে এবং আপনি উপদেষ্টা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে কি পরামর্শ দেন সেটা আমরা জানতে চাই। অনেক অনেক কঠিন প্রশ্ন করলাম। সহজে বলতে হয় যে এই যে দেখো বিদ্যুৎ জ্বলতেছে, এই বিদ্যুৎ জ্বালানোর জন্য বিদ্যুৎ জ্বালানোর জন্য আবার কয়লা লাগে, গ্যাস লাগে, জলবিদ্যুৎ লাগে বিভিন্নভাবে। ওইগুলো দিয়ে এই দেশের বিদ্যুৎ এবং যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে তাদের চুলা, অনেক জায়গায় গ্যাস ছাড়াও সিলিন্ডার দেখেছো, সিলিন্ডার দিয়ে ওগুলো, এই সব ব্যবস্থাপনা, এটার উন্নতি করা, সবার কাছে সেবা পৌঁছায় দেওয়া, এই যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী পালন করেন, আমরা সেটাকে আমরা কিছু সহায়তা করি। বুঝতে পেরেছো? মাননীয় উপদেষ্টা, আমরা শুনেছি আপনি একজন সাহসী মুক্তিযোদ্ধা, আর সেজন্য আপনি বীর বিক্রম উপাধি পেয়েছেন। আপনার কোন সাহসিকতার জন্য কিংবা কোন বিশেষ গুণটির জন্য আপনি এই উপাধিটি পেয়েছেন আমাদেরকে বলবেন কি? দেখো, নিজের মূল্যায়ন তো নিজে করা যায় না, হ্যাঁ, অন্যরা আমাদের মূল্যায়ন করবে। তবে আমি ভাগ্যবান এই জন্য যে 1971 সনে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমি সবে সরকারি চাকরিতে যোগ দিয়েছি। তখন আমি একটা এসডিও বলে একটা বলা হতো মহকুমা প্রশাসক। সেই মেহেরপুর, যারা ওদিকে আছো, মেহেরপুরের কুষ্টিয়া জেলার মেহেরপুরে আমি ওই সময় মহকুমা প্রশাসক ছিলাম, তোমাদের চেয়ে অনেক বড় ছিলাম। ওই সময় বঙ্গবন্ধুর ডাকে সবাই সাড়া দিল। সারা বাংলাদেশে সব ধরনের কৃষক, জনতা, ছাত্র, রাজনীতিবিদ সবাই যোগ দিল যে আমরা পাকিস্তানের সাথে থাকতে পারবো না, এরা আমাদের উপর অত্যাচার করে, এরা আমাদেরকে বঞ্চিত করেছে। উনার সেই ডাক, সেই সময় ওটাকে বলা হতো অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী প্রথম করেছিলেন, যে আমরা ঠিক আছে, আমরা হানাহানি করব না, কিন্তু আমার যদি একটা আপত্তি থাকে, তোমরা আড়ি দাও না অনেক সময়, ওটাই মনে করো আরো বড় পর্যায়ে যে আমরা তোমার সাথে সরকারের সাথে সহযোগিতা করব না, তাহলে কিন্তু সরকার বিকল হয়ে যায়। যখন সরকার বিকল হয়ে পড়লো তখন আমরা কিন্তু সরকারে আমরাও বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিলাম, আমরা অফিস বন্ধ করে দিলাম,
অফিসে যাই না, সবাই অফিস ব্যাংক চলে না। তারপরে ওরা যখন দেখলো আর পারা যায় না, তখন সবাই এই বাংলাদেশের উপর আক্রমণ করলো। এই ঢাকা শহরে প্রথম শুরু হয় 25শে মার্চ রাত্রে। ওই সময় আমরা সবাই একসাথে হয়ে গেলাম। আমিও যদিও কোনো সেনাবাহিনীর লোক ছিলাম না, ওই ছাত্র জনতার সাথে মিলে আমরা সংগঠিত হলাম, আমিও একটু উদ্যোগ নিলাম এবং সেই কারণে যুদ্ধে আমি জড়াই গেলাম। তারপরে ওইখানে মেহেরপুর বলে একটা, তোমরা নাম শুনেছো মেহেরপুরের কথা, ওখানে মুজিবনগর হয়, যেখানে আমাদের প্রথম সরকার যেটা হয়েছিল বাংলাদেশ সরকার হলে একটা শপথ নিতে হয়, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটাও আমি ওখানে আয়োজন করেছিলাম। তো হয়তো আমি একজন সাধারণ বেসামরিক লোক হয়ে কিছু চেষ্টা করেছিলাম, এই জন্যই যুদ্ধে আমি অংশগ্রহণ করি। আমি সাবসেক্টর কমান্ডার বলতে ওই সময়, যে একটা বাংলাদেশকে বিভিন্ন ভাগে ভাগ করা ছিল, তার আবার একটা ভাগ ছিল, সেই রকম একটা ভাগে আমি মনে কর 100-2 বিভিন্ন রকম সেনাবাহিনীর লোক আর 4000-এর মতো গেরিলা বলে ওদের নিয়ে আমি সংগঠিত করে যুদ্ধে অংশগ্রহণ করি। তো সরকার তখন মনে করেছে যে আমি একটু সাহসিকতার কাজ করেতে, সেই জন্য আমাকে বীর বিক্রম উপাধি দিয়েছে। কিন্তু আমাদের মতো আরো অনেক সাহসী মুক্তিযোদ্ধা ছিল, এটা আমরা হয়তো গুটি কয়েক এই উপাধি পেয়েছি। মাননীয় উপদেষ্টা, আমি রায়হান, আমি লালবাগ রহমতগঞ্জের একজন শিশু প্রতিনিধি। ভেরি গুড। 2013 সালের মধ্যে সকলের জন্য বিদ্যুৎ বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা জানতে চাই এই অঙ্গীকারের নিশ্চয়তা কতটুকু? 2013 না বোধহয় 2020-এর কথা বলা হয়েছিল। যাই হোক, এই সবার কাছে বিদ্যুৎ পৌঁছায় দেওয়া, এটা কিন্তু আমাদের সংবিধানে আছে, যেন বিদ্যুতের জন্য কারো লেখাপড়া অসুবিধা না হয়, কোনো কলকারখানা অসুবিধা না হয়, কৃষিকাজে যেন অসুবিধা না হয়, সেজন্য সবার কাছে বিদ্যুৎ পৌঁছায় দেয় কিন্তু আমাদের একটা সাংবিধানিক দায়িত্ব। একটা বই আছে, সবাই সংবিধানের নাম শুনছো কেন জানি না, একটা বই, যে বই বলে কিভাবে রাষ্ট্র চলবে, কার কি দায়িত্ব। তো সেই জন্য আমরা এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটার এই মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি নিজে সর্বাত্মক প্রচেষ্টা করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, উনি নিজেও করতেছেন। আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। এটা বিদ্যুৎ, প্রথম তো বিদ্যুতের জন্য লাগে জ্বালানি, সেটা গ্যাস হতে পারে, কয়লা হতে পারে, সৌর বিদ্যুৎ হতে পারে, ওগুলোকে নিয়ে আবার উৎপাদন করতে হয়। সেই উৎপাদন করে সারা দেশে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে। এটা অনেক দুরূহ কাজ এবং অনেক অর্থেরও প্রয়োজন। তোমার কথা আমি এটুকুন বলবো যে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো, সবাই মিলে যদি কাজ করি কোনো কাজই অসম্ভব না। আমি মুনিয়া, শিশু সাংবাদিক, নোয়াখালী। মাননীয় উপদেষ্টা, স্বাধীনতার 38 বছর পরেও যেখানে সকলের জন্য বিদ্যুতের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি, সেখানে বর্তমান সরকার মাত্র 12 বছরের মধ্যে কিভাবে সকলের জন্য বিদ্যুতের নিশ্চয়তা দিচ্ছে? তোমার প্রশ্ন কঠিন। তুমি বললে 38 বছরে যেটা পারা যায়নি, কিভাবে 12 বছরে পারা যাবে? তবে এটাও তোমরা জানো যে অনেক জিনিস অনেক বছরে না পারা গেলেও যদি আমরা চেষ্টা করি, যদি আমরা একসাথে কাজ করি, যদি আমরা আমাদের মেধা বুদ্ধি দিয়ে কাজ করি, অনেক সময় আছে না 1 মাসেও যেটা পড়া যায় না, কিন্তু চেষ্টা করে 1 সপ্তাহ পারা যায়। এরকম সবাই মিলে যদি চেষ্টা করি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকে, তাহলে যেটা 38 বছরে পারিনি আমরা 10 বছরে পারবো। এবং তোমরা তখন বড় হয়ে যাবে, তখন তো এই দায়িত্ব তোমাদের উপর পড়ে যাবে। তোমরা অনেকে বড় হয়ে যাবে, সুতরাং তোমরাও নিজের চিন্তা করো কিভাবে তোমাদের নিজের বুদ্ধিতে যেটা আসবে, এটারও অনেক মূল্য আছে। তোমরা যদি চিন্তা করে, আমি মনে করি তোমাদের কাছ থেকে বুদ্ধি আমরা নিতে পারি। তোমরা যদি মনে করো এই অনুষ্ঠানের মাধ্যমে বা পরে তোমরা নিজের মনে, আচ্ছা এইভাবে করলে তো বিদ্যুৎটা যেতে পারতো, এইভাবে করলে তো আমি গ্যাস পেতে পারতাম, এগুলা বুদ্ধি থাকলে তোমরা দিবা, সরকার সেটাও শুনবে। এর জন্য আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? তা আমরা বড় একটা পরিকল্পনা হাতে নিয়েছি, যে পরিকল্পনাটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে তুমি যে প্রশ্ন বললা এটা বহুলাংশে সক্ষম হবে। কিন্তু অনেক দূরের জায়গা আছে যেখানে ধরো যারা চরে বা মনে করো বিদ্যুতের লাইন থেকে অনেক দূরে, সেই সব জায়গায় আমরা এর সাথে সাথে মনে করো সূর্যের আলো কিন্তু এখানে বিদ্যুৎ করা যায়। সৌর বিদ্যুতের নাম শুনেছো? সূর্য তো একটা বড় লাইট, তাই না? বড় আলো, সূর্যের সে বড় আলোর যে আধার, সেটা থেকেও কিন্তু মানুষ শিখেছে কিভাবে বিদ্যুৎ করা যায়। তোমরা দেখেছো নিশ্চয়ই গ্রামে ট্রামে। যেসব জায়গায় দূরে গ্রাম আছে সেসব জায়গায় আমরা সৌর বিদ্যুৎ দেওয়ার প্রচেষ্টা করব। তারপর যেখানে সমুদ্রের পাড়ে অনেক বাতাস থেকে কিন্তু বিদ্যুৎ করা যায়।
জানবা সবসময় বিদ্যুৎ করার জন্য একটা শক্তির প্রয়োজন হয়, যে সেটা বাতাস হতে পারে, আলো হতে পারে, গরম তাপ হতে পারে। তো ওই বাতাস থেকেও দেখছো না তুমি ঘুরায় যে গ্রামে দেখছো না, ওইটা একটা টারবাইন বলে ওটাকে, ওই রকমই একটা বড় করলে ওটা যদি বাতাস এসে লাগে ওটা ঘুরবে, ঘুরলে নিচে ওটা দিয়ে বিদ্যুৎ হয়। এরকম তাপ বিদ্যুতের কথা ভাবা হচ্ছে, তোমার বায়ু বিদ্যুৎ। তারপর মনে করো পানি যেখানে গভীরভাবে নামতেছে, তোমাদের অনেকের হয়তো দেখবা একটা ছোট নদী হলে অনেক সময় খুব খরস্রোতা হয়, সেখান থেকেও কিন্তু বিদ্যুৎ করা যায়। এরকম আবার এমনও আছে মাটির নিচে তোমার গভীরে অনেক গরম, কিন্তু পৃথিবীর যে আছে না, পৃথিবী যদি কেউ যদি যেত খুঁড়ে 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 পৃথিবীর ভিতরে অনেক গরম, যেতেও পারত না, এত গরম পৃথিবীর ভিতরে। তো ওই রকম যদি গরম যেটা থাকে ওটাকেও যদি কোনোভাবে ওখান থেকে নেওয়া যায় তাহলে সেটা দিয়ে বিদ্যুৎ করা যায়। মাননীয় উপদেষ্টা, আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি একজন শিশু প্রতিনিধি। আমি বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আমার দেশের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মনে করি সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু আপনার সরকার এই বিষয়টি ভেবে দেখেছে কি? সৌরবিদ্যুৎ তুমি যেটা বললে যে অন্য বিভিন্ন সমাধানের মধ্যে সৌরবিদ্যুৎ এক, কেন সৌরবিদ্যুতের যে ব্যবস্থা, যে প্রযুক্তি, সেটা কিন্তু এখনো পৃথিবীতে এত বড় হয় নাই, বিভিন্ন জায়গায় ছড়াই দেওয়া যায়, একটা ঘরে লাগালে হবে। কিন্তু আমাদের বিদ্যুৎ লাগবে কি কলকারখানা চালানোর জন্য। যারা গ্রামে থাকো দেখছো পাম্প চলে, পাম্প ডিজেল দিয়ে চলে বা বিদ্যুৎ দিয়ে চলে, ওই সব ব্যবহারের জন্য এখনো কিন্তু সৌরবিদ্যুৎ এখনো উন্নতি হয়নি। সেই জন্য সবগুলো মিলাই করতে হবে। যেখানে এমনি বিদ্যুৎ নিয়ে যেতে পারবো না সেখানে হয়তো সৌরবিদ্যুৎ, এবং এর জন্য তোমরা কিছু কিছু গ্রামে দেখবা সৌরবিদ্যুৎ লাগানো হচ্ছে এবং সরকার একটা ভর্তুকি দিচ্ছে। সৌরবিদ্যুতের দাম বেশি, এখন তো সবাই তো এটা নিতে পারবে না। তো এই জন্য একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে যে কিছু টাকা সরকার দিয়ে দিবে, যাতে ওটার জন্য সহনীয় পর্যায়ে, তাও সাধারণ মানুষের এটা সহনীয় পর্যায়ে না, তাও অনেক দাম পড়ে। তা আমরা চাচ্ছি যে যদি দাম কমায় আনা যায়, সেই জন্য এইবার বাজেটে ট্যাক্স, অনেক কিছু সময় ট্যাক্স দিলে বলে ট্যাক্স লাগাইছে, ট্যাক্স দিলে দাম বেড়ে যায়। তো এবার ট্যাক্সটা আবার নেওয়া হতো, বলে কোনো ট্যাক্স লাগবে না। আবার হয়তো এইখানেই বাংলাদেশের মধ্যেই হয়তো আমরা এটা বানানোর চেষ্টা করবো, তাহলে একটু সস্তায় করা যাবে। এইভাবে। মাননীয় উপদেষ্টা, আমি মিন্নু, শিশু সাংবাদিক, এসেছি সাতক্ষীরা থেকে। সুন্দরবনের নিচে পর্যাপ্ত খনিজ গ্যাস আছে। এই গ্যাস উত্তোলন করলে ম্যানগ্রোভ ফরেস্টের পশু পাখি, গাছপালা, জীবজন্তুর অনেক ক্ষতি হবে। এ নিয়ে বর্তমান সরকারের উদ্যোগ কি? তুমি যেটা বলেছো, এখানে যদি আমরা তৈল গ্যাস অনুসন্ধানও করি বা যে কেউ যদি করে, তাদের নির্দেশই আছে যে তোমরা করার আগে আমাদের পরিকল্পনা দিতে হবে কিভাবে করবা, করলে যাতে ওখানকার যে গাছপালা শুধু না, জীবজন্তু, জলজ হোক, অন্য জীবজন্তু হোক, তাদের জন্য জীবনের কোনো রকম ভীতির কারণ না হয়। কারণ অনেক সময় এগুলা হয়তো কতগুলো টেস্ট করা লাগে, জরিপ করা লাগে, ওই সময় আওয়াজ হয়, সে আওয়াজেও পাখিরা ভয় পেয়ে যেতে পারে, বা আওয়াজে হরিণ, বাঘেরাও ভয় পেয়ে যেতে পারে। তো সেই জন্য তুমি যেটা বলেছো, সরকার এর ব্যাপারে সচেতন। আমরা এই পরিবেশকে কোনোভাবে নষ্ট করতে চাই না, এটা আমাদের সবাই সম্পদ। এবং ওই না নষ্ট করেও এখন মানুষও আবার প্রযুক্তি উন্নত হচ্ছে, তো ওইখানে যদি থাকে মনে করো 10 মাইল দূরে গ্যাস,